সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী ১ মাসের জন্য কোটার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আদালত। আপিল বিভাগের এই আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ এর মধ্য দিয়ে ২০১৮ সালে সরকারের দেয়া কোটা বাতিলের প্রজ্ঞাপন বহাল থাকলো। আগামী ৪ সপ্তাহ পর ৭ আগস্ট কোটা ইস্যুতে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এই সময়ের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের ওপর আপিল শুনানির প্রস্তুতি নেবে রাষ্ট্রপক্ষ। তবে এই আদেশ না মেনে কমিশন গঠন করে নির্বাহী আদেশের মাধ্যমে কোটা সংস্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই বৃহস্পতিবারও বাংলা ব্লকেডের ডাক দিয়েছেন সাধারণ ছাত্ররা। অর্থাৎ আপিল বিভাগের আদেশের পরও সংকট কেটেছে বলে মনে হচ্ছে না, উল্টো আন্দোলনকারীদের কারো ক্ষতি হলে তার দায় সরকারকে নিতে হয় বলে জানিয়েছে শিক্ষার্থীরা। সব মিলিয়ে কোটা আন্দোলনের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দর্শক, এ নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আগামী ১ ঘন্টা এ নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। আমরা আলোচনার নাম দিয়েছি কোটার অঙ্ক। আলাপ করতে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আছেন সাবেক শিক্ষা সচিব NI খান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। আপনাদের সকলকে স্বাগত। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আমি একটু শুরুতেই যেতে চাই শাহ মঞ্জুরুল হক ভাই আপনার কাছে। আজকের যে সারাদিন এই কোটা নিয়ে নানান কিছু ঘটেছে, ঢাকা শহর শুধু না পুরো দেশ স্থবির ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের বাংলা ব্লকেট নামে যে তারা অবরোধ কর্মসূচি পালন করছে, তার মধ্য দিয়ে আজকে একটা শুনানিও ছিল আপিল বিভাগে। এরপরে মূলত আপনি জাতিকে সংবাদ সম্মেলন বলি বা ব্রিফিং বলি, তার মাধ্যমে কী রায় হলো তা জাতির সামনে তুলে ধরেছেন। এবং আপনি এখানে আরেকটি পরিচয় আপনার ছিল, আপনি রিটকারীদের আইনজীবী হিসেবে সেখানে কথা বলেছেন। আপিলকারীদের আসলে তো কিন্তু সেই কথার পরেও তারা কোটা যারা সংস্করণের আন্দোলন করছে তারা কেন সন্তুষ্ট হতে পারছে না? আসলে কি ছিল আদেশে আপিল বিভাগে? আমি আইনের সরল অঙ্কটা আগে বলি কোটার অঙ্কের দিক থেকে। প্রথম হচ্ছে ৭২ সাল থেকে কোটা প্রচলিত হয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরেই, ইভেন আমাদের সংবিধান প্রবর্তনের আগেই এই কোটা প্রথা একটা সার্কুলারের মাধ্যমে, বিশেষ সার্কুলারের মাধ্যমে উনি প্রবর্তন করেন। পরবর্তীতে জিয়াউর রহমান সরকার আসার পরে এটা সংশোধন হয় এবং প্র্যাকটিক্যালি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ওখানে নিয়োগ দেওয়া হতো না। এর পরবর্তীতে এরশাদ সাহেবের সময় কিছু সংস্কার হয়, কিন্তু এইবার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর কোটা পদ্ধতি যখন চলছে তখন ২০১৮ সালে আন্দোলন দানা বেঁধে উঠল। আন্দোলনের প্রেক্ষিতে অথবা সরকার সন্তুষ্ট হয়ে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে কোটা প্রথা বাতিল করে দিলেন, একবারেই বাতিল করে দিলেন। এবং বাতিলটা করলেন কিন্তু একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হলো, 7 সদস্য বিশিষ্ট হাই পাওয়ার কমিটি, এবং সিনিয়র সচিব 2 জন, বিভিন্ন মন্ত্রণালয়ের 3 জন সিনিয়র সচিব, অন্যরা সচিব পর্যায়ের 7 জন সচিব নিয়ে কমিটি গঠন করা হলো। ৭২ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত কোটা নিয়ে যে কয়টা কমিশন করা হয়েছে, কমিটি করা হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, এভরিথিং এখানে আসলো। সব কিছু বিবেচনা করে সুপারিশ করা হলো যে কোটা পদ্ধতি তুলে দেয়া যেতে পারে। সেটাকে অনুসরণ করে সরকার কোটা পদ্ধতি তুলে দিলেন। 18 সালের প্রজ্ঞাপন পর্যন্ত আমরা আসলাম, কোটা পদ্ধতি উঠিয়ে দেয়, প্রজ্ঞাপন জারি করা হলো। প্রজ্ঞাপনও কিন্তু একটা আইন। এখন এই কোটা পদ্ধতি তুলে দেওয়ার, বাতিল করার যে প্রজ্ঞাপন, সেটাকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান 7 জন মিলে রিট পিটিশন ফাইল করলেন হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন প্রথম রুল দিল, তারপর রাষ্ট্রপক্ষ এবং রিট পিটিশনের যে আইনজীবী তাদেরকে শুনে, উভয় পক্ষকে শুনে গত সপ্তাহে হাইকোর্ট ডিভিশন রায় দিল। রায় দিয়ে ওই প্রজ্ঞাপনটিকে বাতিল করে দিল। তার মানে কোটা প্রবর্তিত হলো। আজকে অ্যাপিলেট ডিভিশনে রাষ্ট্রপক্ষ গত সপ্তাহে আপিল করলো, সিএমপি বলে আমরা এটাকে। আজকে আমি 2 জন সাধারণ ছাত্রছাত্রীদের পিটিশনারকে নিয়ে আপিল ফাইল করলাম, সিএমপি করলাম। গতকালকে ফাইল করেছি, আজকে আদালত ফিক্স করেছেন ফুল কোর্টে। ফুল কোর্টে আজকে শুনানি অন্তে যে আদেশ হয়েছে, আমি সারাদিন ব্যাপী বলেছি
আদেশটা হলো পার্টিজ ডাইরেক্টেড টু মেনটেন স্ট্যাটাস কো। সেই সাথে কনফিউশন তৈরি করতে পারে বলে, যেটা সারাদিন অনেকেই কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে, অ্যাপিলেট ডিভিশনের রায়ের কিন্তু আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে ইন দি মেইন টাইম জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শ্যাল রিমেইন ইনঅপারেটিভ। ইনঅপারেটিভ মিন অকার্যকর থাকবে। তার মানে দাঁড়ালো যে 18 সালের বাতিল করে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা বহাল হলো। তার মানে হলো বিসিএস সহ প্রথম এবং সেকেন্ড গ্রেডে যে নিয়োগ প্রক্রিয়া এখন চলছে, তারা কিন্তু কোটা পদ্ধতি ছাড়াই শুধুমাত্র মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে। কতদিনের জন্য? এটা 4 সপ্তাহের জন্য করা হলো। 4 সপ্তাহ কেন, এটার ব্যাখ্যা আছে। 4 সপ্তাহ এই জন্যে যে সিএমপি মানে হচ্ছে সিভিল মিসলেনিয়াস পিটিশন। এটা হলো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট এখনও প্রস্তুত হয় নাই। তো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট যদি প্রস্তুত না হয়, অ্যাপিলেট ডিভিশনের সামনে তো এখন অন্য ডকুমেন্টস, তারা জাজমেন্টটাকে তো রিভিউ করবে। হাইকোর্ট ডিভিশন তো চ্যালেঞ্জ করেছে আমরা জাজমেন্টটাকে, তাহলে জাজমেন্ট তো সামনে থাকতে হবে। জাজমেন্টে যে কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন ছিল সেটাকে বাতিল করা হলো। হাইকোর্ট ডিভিশন তো, আমি অন্য একটা টেলিভিশনে 2 দিন ধরে বলে আসছি যে আমাকে প্রশ্ন করা হয়েছিল হাইকোর্ট ডিভিশন কি ইমোশনের ভিত্তিতে এই কাজটি করেছে। হাইকোর্ট ডিভিশন কখনো ইমোশনের ভিত্তিতে কাজ করতে পারে না। হাইকোর্ট ডিভিশনকে জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশনে যখন জাজমেন্ট প্রনাউন্স করতে হয়, তখন আইনগত যুক্তি দিয়েই সেটা করতে হবে। এই আইনগত যুক্তিগুলি কি দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন যতক্ষণ এটা না দেখবে ততক্ষণ কিন্তু অ্যাপিলেট ডিভিশন কোনো ফাইনাল সিদ্ধান্তে আসতে পারবে না। এই জন্য এটা শুধু এই মামলায় না, এটা আমাদের কাস্টম। যে কোনো মামলা যারা কোর্ট বিট করে তারা সবাই জানে, যে কোনো মামলা যখন আমরা জাজিং চেম্বারে নিয়ে যাই বা ফুল কোর্টে নেই, জাজমেন্ট তখন সামনে থাকে না। জাজমেন্ট পাওয়া পর্যন্ত স্থগিতাদেশ অথবা স্থিতি অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। স্থগিতাদেশ এবং স্থিতি অবস্থার মিনিং প্রায় সেম। আচ্ছা, এটি আমি জানতে চাই, মানে শব্দটি যদি বাংলায় আমরা আসি, স্থগিত একটি শব্দ আর স্থিতিবস্থা একটি শব্দ। মানে আজকে যে রায়টি হলো বা আদেশটি হলো, এখানে কোন শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট ছিল? স্থিতি অবস্থা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। সেটি মানে স্থগিত কেন? না, তারপর স্থিতি অবস্থা দিয়ে কিন্তু যে কথাটা বলা হলো, ইন দি মেইন টাইম জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শ্যাল রিমেইন ইনঅপারেটিভ। দ্যাট মিনস অকার্যকর থাকবে। তো স্টের চেয়ে তো পুক্ত অর্ডার হলো। এবং কোনো কোনো মামলায় কিন্তু স্টে এবং স্ট্যাটাস কো দুইটাও দেওয়া হয়। মানে আমি এখন ব্যাখ্যা করলে অনেকেই হয়তো স্টে এবং স্ট্যাটাস কো নিয়ে অনেক ধরনের আসে, কিন্তু এইটা আমি বলবো প্রায় কাছাকাছি শব্দ। এর মানে হচ্ছে আপনার তো দরকার হচ্ছে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা যেন কার্যকর না থাকে। এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, কেউ লিখছি স্থগিত, কেউ লিখছি স্থিতাবস্থা, বিভিন্ন। নিশ্চয়ই আপনার কাছে ফোনে এসছে অনেক বিষয় আসছে। মূল কথা হচ্ছে এইটা হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টই ইনঅপারেটিভ, কার্যকারিতা থাকলো না। তাহলে কার্যকারিতা যদি না থাকে তাহলে কি দাঁড়ালো যে প্রজ্ঞাপনটি কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপনটি 18 সালে দেওয়া হয়েছিল সেই অবস্থাতেই ফিরে গেল আগামী 4 সপ্তাহের জন্য। তাহলে আন্দোলনকারীদের মেইন মোটিভ কি ছিল? মোটিভ ছিল এই হাইকোর্টের জাজমেন্টটা প্রথম স্টে করা। যে আমরা আরেকবার ফিরবো এই বিষয়ে, অনেকবারই ফিরবো। একটু যেতে চাই এনআই খান স্যার, আপনার কাছে। আপনি শুনছিলেন যে আমাদের ছিলেন অ্যাডভোকেট যিনি মঞ্জুরুল হক সাহেব, তার কথা। আপনার কাছে জানতে চাই, একদম সে কিন্তু পুরো ভেঙে বলেছে পুরো আদেশটি কী কী আজকে আপিল বিভাগে হয়েছে। এরপরও যারা আন্দোলন করছে এরা কিন্তু সবাই শিক্ষিত, কেউ অশিক্ষিত না, এবং সবাই বলা চলে, বেশিরভাগই, সবাই না বললেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে, তারা এই রায়টি কেন বুঝতে চাচ্ছে না? তারা কেন রাজপথ থেকে সরে গেল না? আমাদের আইনজীবীর কথা অনুযায়ী কিন্তু রায়টি তাদের পক্ষেই গেছে। আপনার কি বক্তব্য? আমার মনে হয় তারা যথেষ্ট বুদ্ধিমান। তারা বাংলায় একটা প্রবাদ আছে যে ঝিকে মেরে বউকে শেখানো। আমার মনে হয় তারা এই সরকারের কথা বলছে, সরকারের বিরুদ্ধে, এটা বলে টলে কোর্টের পর একটা চাপ সৃষ্টি করছে, কোর্ট যাতে তাদের ফেভারে রায় দেয়। পরিষ্কার আমি যেটা বুঝি। এবং তারা হয়তো চিন্তা করছে এসব করলে কোর্ট থেকে যদি এমন একটা আদেশ হয় যে সরকার এটা নিষ্পত্তি করবে বা সরকার একটা প্রজ্ঞাপন জারি করবে এটা মডিফাই করে, তাহলে তাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে? তারা তখন আরও কঠিন আন্দোলন করবে। এখনকার ল্যাঙ্গুয়েজে যা বোঝা যাচ্ছে, তখন যে আন্দোলন শুরু করেছে এটা তো কোর্ট একটা আদেশ দিয়েছে, এখানে সরকারের কি করার আছে? যদি আমি সভ্য সমাজের কথা চিন্তা করেই যদি বলি, তাহলে তো এখানে কোর্টেই নিষ্পত্তি হবে, সেটাই হবে। কিন্তু তারা কিন্তু সরকারকে হুমকি ধামকি দিচ্ছে। সুতরাং এটা একেবারে পরিষ্কার আমার কাছে
যে তারা চায় ওরকম একটা কিছু সরকারকে চাপ দিয়ে করতে পারবে। কেন করবে? তখন কোর্টের বিরুদ্ধে কিছু বললে তো কন্টেম্পট অফ কোর্ট হবে, তখন আর এক ঝামেলায় পড়বে। সুতরাং এই ঝামেলায় যাতে না পড়ে সেই জন্য তারা এটা বলছে। নিশ্চয়ই তাদের পিছনে বুদ্ধিমান লোক আছে, আইনের লোক আছে, কেউ কিছু তারা বলছে নির্বাহী আদেশ চায়, তারা বারবার এই কথাই বলছে। সরকার এখন কিভাবে আদেশ দেবে? এটা বিচারাধীন আছে। আমি তো, আমার মাথায় তো এটা ধরে না। আমি তো এত বছর চাকরি করেছি, কাজ করেছি, আমার মনে হয় তো এখন দিতে পারে না। এখন তারা ওই কারণে করছে, এটা পরোক্ষভাবে কোর্টের বিরুদ্ধে আন্দোলন। কিন্তু একটা ভায়া স্টেশন, তা না, একটা সাব স্টেশন তারা ধরেছে, সেই সাব স্টেশন হচ্ছে সরকার, যাতে তারা কন্টেম্পট অফ কোর্ট অ্যাভয়েড করতে পারে। জি, মিজান স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনি দুজনের কথাই শুনছিলেন, একজন সাবেক সচিব, একজন বর্তমান বিজ্ঞ আইনজীবী। মানে কি মনে হচ্ছে আসলে এই যে আন্দোলনটি, কেন আমাদের ছাত্ররা, আপনি একজন শিক্ষক এবং এই যে আন্দোলন যারা করছে, আমি মনে করি আপনার অনেক ছাত্র এখানে রয়েছে যাদেরকে আপনি পড়িয়েছেন বা পড়াচ্ছেন, তারা কেন কোর্ট, একদম সর্বোচ্চ আদালত দেশের, তার উপরে আস্থা রেখে রাস্তা ছাড়ছে না? কোথায় শঙ্কা বা সংকটটি? না, দেখুন, আমি ব্যক্তিগতভাবে যারা আন্দোলন করছে তার যেই কজ যে সরকারের সকল চাকরি মেধাভিত্তিতেই হওয়া উচিত, এটাও আমিও সমর্থন করি। কিন্তু এখন যে ঘটনাটা ঘটে, এর মধ্যে কতগুলো ইমোশন ক্রিয়েট করা হয়। 2018 সালে যখন এই আন্দোলনটা তৈরি করা হয়, আসলে বলা হচ্ছিল কোটা সংস্কার আন্দোলন, মূলত ওটা ছিল মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন। কারণ ওখানে অন্যগুলো নিয়ে কোনো কথা হচ্ছিল না, মেনলি তো মুক্তিযোদ্ধা কোটাটাই বেশি ছিল, 30%। সরকারেরও একটা ব্যর্থতা, এইটা সরকার থেকে ক্লিয়ার করে কখনো বলা হয় নাই যে এই মুক্তিযোদ্ধা কোটা তো 30% ছিল, এটা কতদিন ছিল? 1975 সালের পরে 96 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা তো দূরের কথা, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি হওয়ার কোনো সুযোগই ছিল না। এবং একটা সময় ছিল কেউ কেউ রাজাকার ছিল, তার ফাদার এই সার্টিফিকেট নিয়ে তো ইসলামী ব্যাংকে চাকরি হইতো, ওই ঘটনাও তো ঘটছে সেখানে। একটা কোটা ছিল, হ্যাঁ, আমি ওটা না, ওইটা হলেই শুধু চাকরি হয়েছে এরকম বাংলাদেশে 27 থেকে 30তম বিসিএসে গড়ে মুক্তিযোদ্ধা কোটা পূরণ করা হয়েছে 12.02, অর্থাৎ 30%-এর মধ্যে গড়ে। আর ইয়ার ওয়াইজ যদি শোনেন, 1982 সালে মুক্তিযোদ্ধা কোটা 30% পূরণ করা হয়েছে 7.5, 83 সালে 13, 84 সালে 7.5, 85 সালে 5, 86 সালে 1%, 87 সালে 1%-এর একটু বেশি, 88 সালে 0%, 89 সালে 1%, 90 সালে 1%। অর্থাৎ এই কথাটা বলা হয় নাই যে বরাবরই এই 1, 2, 3, 4% মুক্তিযোদ্ধা কোটা পূরণ করা হতো, বাকিটা কিন্তু মেধাবীদের গড়ে 27 থেকে 30তম বিসিএসে 67.8% চাকরি মেধাতেই হয়েছে। এই কথাগুলো তখনও বলা হয়েছে, ক্যাবিনেট সচিব তখন শফিউল আলম সাহেব, উনি একটা সাংবাদিক সম্মেলনে বলছিলেন, কিন্তু তখন ওই যে নুরু এবং অন্যরা এমন একটা ইমোশন ক্রিয়েট করছিল, কেউ কোনো যুক্তির কথা শুনতে চায়নি। যে মূল টার্গেট হচ্ছিল মুক্তিযোদ্ধা কোটাটা। এখনও এত ধানাই পানায় যা কথা বলুক না কেন, মূল বিষয়টা হচ্ছে ওইটা। ইমপ্রেশন দেওয়া হচ্ছে 30% চাকরি বোধহয় মুক্তিযোদ্ধার কোটা সন্তানরা পেয়ে যাচ্ছে, কিন্তু রিয়েলিটি এটা আমি বলছি একদম পাবলিক সার্ভিস কমিশনের যে বার্ষিক রিপোর্ট থেকে এটা বলছি আমি। কিন্তু আরেকটা দেখেন, এই একই অবস্থা জেলা কোটা পূরণ হয়েছে, কিন্তু জেলা কোটার মধ্যেও বিরাট সমস্যা। যদি অল্প কটা পদ থাকে, 8টা 7টা পদ থাকে, 18টা পদ থাকলে মেধায় চলে যাবে 8টা, আর যেই কটা পদ থাকে সেটা জনসংখ্যা অনুযায়ী যদি ভাগ করলে এখানে সে আরও ভালো বলতে পারবে, ঢাকা পাবে 3টা, রাজশাহী 2টা, চট্টগ্রাম 2টা, খুলনা 1টা, আর অন্য জেলাগুলো কোনো পদই পাবে না। এইগুলো নিয়ে যদিও বজলুল হক সাহেব বললেন যে একটা কমিটি, ক্যাবিনেট কমিটি করে ওখানে সচিবরা ছিলেন, অনেক যাচাই বাছাই করে করছেন, জিনিসটা আসলে এরকম ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছিলেন যে এখন থেকে হ্যান্সফোর্ট কোনো কোটা থাকবে না, আর ওটাকে জাস্টিফাই করার জন্য সচিবরা যা করার সেইভাবেই করছে। কিন্তু এর বাইরে মানে সচিবরা পরামর্শ দিয়ে প্রজ্ঞাপন জারি করছেন ঠিক না, প্রধানমন্ত্রী বলার পরে সচিবরা ওই প্রজ্ঞাপন তৈরি করার জন্য যা দরকার তাই করছেন। সেটা হচ্ছে, আমরা তখনও বলছিলাম ওই প্রজ্ঞাপনটা কেউ কেউ অনেকে ওই সময় বলছিল যে এটা যথাযথ হলো কিনা যেভাবে করা হলো। আমার ধারণা এই হাইকোর্টের জাজমেন্টটা পাওয়া গেলে বোঝা যেত হাইকোর্ট
বা সুপ্রিম কোর্টে আন্দোলন হচ্ছে, গণদাবি, মানুষের রোষ, এই কারণে কোনো জাজমেন্ট হয় না। ওখানে জাজমেন্ট ওই শাহবাগে আন্দোলন হচ্ছে, ওই জন্য আমরা এটা করে দিলাম। মুক্তিযোদ্ধা সন্তানরা আন্দোলন করছিল না, এটা কি বলেছে প্রধান বিচারপতি বলেছেন? না এটা না, এটা উনিও বলছে, সবাই বলছে। এটা রায়তে ওঠে ব্যাখ্যা দিতে হবে। এই কারণে সংবিধানের এত ধারা লঙ্ঘিত হয়েছে, বা এই আইনের মানে মূল স্পিরিট অফ দ্যাট ল যেটা, এটা বিঘ্নিত হয়েছে, এরকম সুনির্দিষ্ট আপনি আন্দোলন হচ্ছে এই জন্য রায় হয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। তার কিন্তু আজকের যে মানে আদেশটি দিল, সেটি কেন এই আন্দোলনকারীরা মেনে নিল না? বা সেটি ওই যে এখনো আস্থার সংকটটি কোথায়? বয়সের কারণে ইমোশন এখন ওই জিনিসটাই কাজ করতেছে। 30% মধ্যে মুক্তিযোদ্ধারা নিয়ে যাচ্ছে, হোয়ারিস তাদের কাছে যদি স্ট্যাটিস্টিক দিয়ে দেখানো যায় যে দেখাও 30 মুক্তিযোদ্ধার কোথায় কবে 30% বাস্তবায়ন হয়েছে কবে না। তো এটা গভর্নমেন্টেরও যেটা উচিত ছিল, যেহেতু এটা পাওয়া যাচ্ছে না বা হচ্ছে না, কারণ 70 বছর মানে বয়স হওয়ার কথা এখন মিনিমাম সবচেয়ে ছোট মুক্তিযোদ্ধাটার, উনি চাকরি করার সুযোগ নেই, ওনার ছেলেরও চাকরির বয়স চলে গেছে। তো সেটাকে জাস্টিফাই করার জন্য কমিয়ে আনা অথবা এটাকে অন্য কোনোভাবে মানে অ্যাডজাস্ট করার সুযোগ ছিল, সেই কথাগুলো না করে আপনি ওই প্রথমে হচ্ছে ঢালাওভাবে প্রচার হয়ে গেল যে 30% কোটা মুক্তিযোদ্ধারা নিয়ে যাচ্ছে, যেটা আদৌ সত্য না। আর আরেকটা হলো যে এই মেধা কোটায় খুব কম, বেশিরভাগই 56-60% কোটায় চলে যাচ্ছে, হোয়ারিস দীর্ঘদিন থেকে অ্যারাউন্ড 70% হচ্ছে মেধায় চাকরি হচ্ছে। জি, এখন স্যার আমরা ফিরবো। মঞ্জুরুল হক ভাই, আপনি আমাদের সঙ্গে রয়েছেন, একটু জানতে চাই, এখন আপনি জানেন যে আজকে আদেশ দেওয়ার পর আগামীকাল আবারও একই ধরনের তারা কর্মসূচি দিয়েছে, 3:30 থেকে আবারও অবরোধ কর্মসূচি দিয়েছে দেশের সড়কপথ, রেলপথ। এক্ষেত্রে কি আদালতের কোনো কিছু বা নতুন কোনো আদেশ দেবার অবস্থা আইনে রয়েছে কিনা আমি জানবো। দর্শক, তার ছোট একটি বিরতি, একটু পরেই সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম কোটার অঙ্ক নিয়ে। আমরা ছিলাম অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক আপনার কাছে। আগামীকালকে আবারও আপনি জানেন যে বাংলা ব্লকের যে নতুন একটি আন্দোলনের টার্ম, এটি বাংলাদেশে আগে আমি শুনিনি, আপনারা শুনছেন কিনা জানি না। ওয়েস্ট বেঙ্গলে বাংলা বন্ধ, ওয়েস্ট বেঙ্গলে ইংরেজি করলে এই দাঁড়ায়, সেটি আবারও ডেকেছে মমতা ব্যানার্জির। এবং আজকে যদিও কিন্তু বলেছে প্রধান বিচারপতি বা আমি যদি বলি আপিল বিভাগ যে মন্তব্য করেছে, ভিসিদেরকে বলেছেন যে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে। বলেছেন যে চাপ দিয়ে আদালতের রায় পরিবর্তন করা সম্ভব নয়। এরপরও ছাত্ররা ঘরে ফেরেনি। কি মনে করছেন, এটি নিয়ে কি আদালতের আরো নতুন করে কিছু করবার আছে? ছাত্ররা যে দাবি করেছিল আজকের রায়ের ফলে, আজকের আদেশের ফলে যেটা হয়েছে, যে আগে আমি বললাম যে প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল কোটা বাতিল করে, সেটা বহাল। সুতরাং এখন তারা যে দাবি করছে, দুইটা দাবি আজকে শুনলাম বাংলা ব্লক দেওয়ার কর্মসূচি ঘোষণার আগে। সেই দুইটার হচ্ছে, একটা হচ্ছে যে এক্সিকিউটিভের নেতৃত্বে একটা কমিশন করতে হবে, কমিশন করে একটা সুপারিশ তৈরি করতে হবে, পার্লামেন্টের অধীনে আইন করতে হবে। পার্লামেন্টের আইনের নাম হচ্ছে অ্যাক্ট, আর পার্লামেন্টের বাইরে আইনগুলি এসআরও বা প্রজ্ঞাপন বা আদেশ, অর্ডার, এরকম ভিত্তিতে আইন তৈরি করা। এটা কিন্তু আইনের মানে সাবঅর্ডিনেট ল, বাট ল হিসাবে কিন্তু অ্যাডমিটেড। প্রজ্ঞাপন একটা আইন। এখন আমার কথা হচ্ছে, যখন কোটা প্রথা বাতিল করে দিয়ে একটা প্রজ্ঞাপন আছে, তাহলে নতুন করে আর কি প্রজ্ঞাপন হবে, নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়টি হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেওয়ার পরে অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন, সেই বিষয়ে প্রশাসন কিভাবে হস্তক্ষেপ করবে? প্রশাসনের তো কোনো সুযোগ নাই কোনো কমিশন ফর্ম করার এবং পার্লামেন্টে আইন তৈরি করার। পার্লামেন্টেরও এই এখন সমীচীন হবে না এটা করা। নাম্বার 3 হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশনের আর্টিকেল 104 অফ দি কনস্টিটিউশন, সেই অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের সর্বোচ্চ ক্ষমতা। এখানে কি ক্ষমতা আছে? হাইকোর্টের রায়টাকে ওনারা বাতিল করে দিতে পারেন, ওনারা একটা সচিব কমিটি করতে পারেন, কমিশন করতে পারেন, অথবা পার্লামেন্টকে নির্দেশনা দিতে পারেন। সব কিছু কিন্তু অ্যাপিলেট ডিভিশন করতে পারে। অথবা অ্যাপিলেট ডিভিশন 104-এ নিজেরাই সকল পক্ষের বক্তব্য শোনার পর তারা কিন্তু এটাকে সংস্কারও করতে পারেন, পুরাপুরি বাতিলও করতে পারেন। তাহলে যখন অ্যাপিলেট ডিভিশনের হাতে সকল সুযোগ রয়েছে, মোরওভার ইতিপূর্বে কোনো মামলায় কিন্তু এ ধরনের আদেশ হয় না যে কোমলমতি শিক্ষার্থীদেরকে তাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল,
মাননীয় প্রধান বিচারপতি এই শব্দটা ব্যবহার করেছেন কোমলমতি শিক্ষার্থীরা, কিন্তু আজকের কর্মসূচি ঘোষণার ফলে মনে হলো না তারা কোমলমতি শিক্ষার্থী হিসাবে আচরণ করছেন। কারণ আদালতের রায় যখন স্পষ্ট, কোটা প্রথা যখন বাতিল, প্রজ্ঞাপন বহাল, তখন তাদের আর আন্দোলনের কোনো যৌক্তিকতা, কোনো কারণ থাকবে না। এখন যদি তারা আন্দোলন করেন তাহলে এটা অবশ্যই আদালত অবমাননার শামিল, এটা বেআইনি, এটা অযৌক্তিক। এই আন্দোলনের আর কোনো হেতু থাকতে পারে না। এবং জনগণ সেই আন্দোলনকে এতদিন যদি ওনারা জনমত পেয়ে থাকেন, ওনারা তো সোশ্যাল মিডিয়া থেকে জনমত কালেক্ট করেন, কালকে থেকে দেখবেন জনমত তাদের পক্ষে থাকার কোনো কারণ নেই, কারণ তাদের আন্দোলন জনভোগান্তি হচ্ছে। আমি বলবো কোমলমতির জায়গায় যদি ভিন্ন নামে কোনো দুষ্টমতি ছেলেমেয়েরা ঢুকে অথবা স্বার্থান্বেষী কোনো মহল এখানে ঢুকে, এবং ঢোকার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই, আমার মনে হয় তারা পিছনে আছে বলেই এরকম অযৌক্তিক কর্মসূচি তারা দিচ্ছে। এবং আদালতের দুইটা শব্দ তারা ব্যবহার করছে যে আমরা আদালতের বারান্দায় যেতে চাই না, আমরা রাজপথে এটা সমাধান করতে চাই। আমি বলবো যে রাজপথের চেয়ে আদালতের বারান্দা অনেক মসৃণ। মাননীয় প্রধান বিচারপতি কোমলমতি হিসেবে আহ্বান করেছেন এবং বলেছেন মামলা যখন হিয়ারিং হবে তখন তারা নিজেরা অথবা তাদের আইনজীবীর মাধ্যমে কিন্তু মামলায় আসতে বলেছেন, তাদেরকে আসতে বলেছেন। এখানে স্যার শাহ মঞ্জুরুল হক ভাই বলছিলেন যে কোমলমতিরা হয়তো দুষ্টমতিতে পরিণত হয়েছেন। কেন ছাত্ররা এই রূপান্তর ঘটলো কেন, কি মনে হয় আপনার? কেন তারা আদালতের বারান্দা যেতে চায় না? এটা বলা মুশকিল আমার, কিন্তু প্রিডিক্ট করা, কিন্তু এটা তো গেস করা স্বাভাবিক যে তারা অভিজ্ঞ না। তার কারণ তারা বলছে আইন জারি করতে, কিন্তু আমরা বুঝি এইসব বিষয়ে আইন জারি করা উচিত না। কেন উচিত না? আইন হচ্ছে একটা রিজিড, আগামীতেও তো পরিবর্তন করতে হতে পারে, তখন সহজে পরিবর্তন করা যায় না। বেস্ট ল হচ্ছে সেটা যেটা সহজে পরিবর্তন করা যায়। এইখানে যদি বিধির মতো বা এসআরের মতো হয় যেটা বলছিলেন, সেটাই হবে বেস্ট। এটা পার্লামেন্টের অ্যাক্ট করার কোনো কারণ নেই। এক। দুই হচ্ছে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো পুরোটা বাদ দিয়ে দেওয়া উচিত। বাদ দিয়ে কী করা উচিত সেটা হচ্ছে, একটু আগেই বলছিলেন প্রফেসর সাহেব, সেটা হচ্ছে ধরেন ডিআইজি আছে, এডিশনাল আইজি আছে, এরকম তো উপজাতীয় আছে, তাদের তো কোটা আছে, আছে না? তারপরে অনেক মুক্তিযোদ্ধা আছে, তারা অনেক অবস্থাপন্ন, তারা অনেকে নিতে চান না। তাহলে কিভাবে সমাধান করা যায়? আমি বলি কোনো কোটারই দরকার নেই, একটা কোটা দরকার, সেটা হার্ডকোর পুয়ারের কোটা। এটা মুক্তিযোদ্ধাও পড়বে, উপজাতীয় পড়বে, জেলা কোটারও দরকার নেই, জেলা কোটারও লোক পড়বে। সেটা কিভাবে? আমরা আমাদের যে 20% প্রায়, আগে 12% ছিল, এখন একটু হয়তো বেড়েছে এই কোভিডের কারণে, 20% যে হার্ডকোর পুয়ার থাকে, পুয়ার আছে, যাদের ডেইলি ইনকাম অনেক কম, $3 চেয়েও কম, বা $1 $2 মতো, তাদের জন্য কোটা রাখা দরকার। শুধু একটাই কোটা, তাহলে কিন্তু সব ফিনিশ, ধরা খাবে সবাই। তো এইটা কোটাটা রাখলে একটা অসুবিধা আছে, এটা ডিটারমাইন করা। সেজন্য আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলাম, আমি এটুআইয়ের যখন এনপিডি ছিলাম, সেটা হচ্ছে পপুলেশন রেজিস্টার আর ডিপার্টমেন্টাল রেজিস্টার। পপুলেশন রেজিস্টার থেকে আমার একটা কোর ডেটা থাকবে, আর আমাদের যে প্রায় 400 ডাইরেক্টরেট আছে, আমার কতটুক জমি আছে, কৃষিতে থাকবে কোন ধরনের জমি আছে, এখানে কিন্তু এক ক্লিকে ইনকাম বোঝা যাবে, কারা হার্ডপুর বোঝা যাবে। আলাদা পভার্টি রেজিস্টার একটা করেছিল ওয়ার্ল্ড ব্যাংক থেকে, তো ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়। তো আমরা যদি এরকম একটা কাজ করি, করে শুধু হার্ডকোর পুয়ারদেরকে আমরা এই সুযোগ দেব, এই সুযোগ দিলে ওই পরিবার থেকে যখন আসবে তারা চাকরি করবে, তখন তারা এম্পাওয়ার্ড হবে। সুতরাং এইসব কোনো কিছুর দরকার নেই আমি মনে করি। এবং আমি ডিবেট করতে পারি এই বিষয়ে, যদি কেউ বলে আমি বোঝাতে পারবো, এর ভিতরে সবাই ইনক্লুডেড হয়ে যাবে। স্যার এখানে আপনি একটি কথা বলেছেন, শাহ মঞ্জুরুল হক একটি কথা বলেছেন যে আসলে চাপ প্রয়োগ করে পরিবর্তন করা সম্ভব নয়, বা এটি আদালতে যেতে হবে, এটি আপনারা দুজনেই বলেছেন। তারপরে এই যে ছাত্রছাত্রীরা রাস্তায়, মানে এটি কেন, কোনো কোনো অভিজ্ঞতা এমন আছে কিনা যে চাপ প্রয়োগ করে আদালতের রায় কোনো পরিবর্তন হয়েছে কিনা? সেটার জন্য না, তবে তারা হয়তো মনে করছে আদালতের একটা সদিচ্ছাকে তারা দুর্বলতা মনে করছে, আমার মনে হয়। কেন, কিভাবে? আদালত তো প্রথমে স্থিতাবস্থা দেয়নি, এখন দিয়েছে স্থিতাবস্থা। সেটা তারা রং ইন্টারপ্রেট করতে পারে। তারা মনে করতে পারে আমাদের আন্দোলনের জন্য এখন আগে দেয়নি, এখন স্থিতাবস্থা দিচ্ছে। তারা মনে করতে পারে এই অবস্থায় চালিয়ে গেলে আমাদের পক্ষে হয়তো রায় হয়ে যেতে পারে, কিংবা যদি কোনো রকম একটু লিখে দেয় যে সরকার এটা নিষ্পত্তি করবেন, তাহলে সরকারের চাপচোপ দিয়ে জ্বালাও পোড়া করে ভাঙচুর করে কিছু একটা করতে পারবে। আর যদি এর ভিতরে কোনো একটা ঘটনা ঘটে, গোলাগুলি হয়, কেউ বোমা ফাটায়, কেউ যদি আহত হয়, কেউ মারা যায়, তাহলে তো
মানে সোনায় সোহাগা অন্য কারো পক্ষের হয়তো লাভ তাহলে হতে পারে আরেকটু এখানে। আন্দোলন সুবিধা হবে। তারা হয়তো বোঝে এবং তারা পরামর্শ না নিলেও এরকম চিন্তা করে, অনেকের উর্বর মস্তিষ্ক আছে তো থাকতে পারে। জি, মিজান স্যার কাছে জানতে চাই স্যার, না আমি বলি গত সপ্তাহে যখন অ্যাপিলেট ডিভিশনে এটাকে যায় তখন প্রধানমন্ত্রী মাননীয় সিম জাসি যে বলছিলেন যে আমার কাছে তো রায়টাই নাই, তো যেই রায়টার জন্য আপনি আসছেন একটু বলছে এটা আমি তো দেখবো তারপরে তো জাজমেন্ট দিব, তখন ওইখানে কিন্তু কিছুই না, রায়টা হচ্ছে নট নাও, নট নাও দ্যাট দুইটা ওয়ার্ড লাগছে, নট নাও, এটা কিন্তু ওখানে জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে তা না। এরপরে মানে এখন আমি বলছি যে দেখেন এত কিছুর পরে একটা মানে বাংলাদেশের প্রধান বিচারপতি যখন অনুরোধ করে, অনুরোধের ভাষাটা এরকম ছিল, হ্যাঁ এইটা যদি না শোনে তার মানে হচ্ছে এর মধ্যে আরো অন্য কোনো ইস্যু আছে কিনা। কারণ ইতিমধ্যে আরো একটা জিনিস দেখেন, যদি আন্দোলনকারীদের কোনো ক্ষতি হয়, একটা প্রশ্ন আসছে, এই পর্যন্ত কোথাও কিন্তু সংঘর্ষ হয়েছে, বাধা দেওয়া হয় নাই, বরং বলতে গেলে সব পক্ষ তাদেরকে সাপোর্ট দিছে। তো এই কথাটা কেন বলতেছে, হয়তো অন্তর্ঘাতমূলক কিছু একটা করে সরকারকে দায় নিতে হবে। আমি বলি হ্যাঁ, ওই জন্য দায় তো সরকারকে সবকিছু নিতে হয়। সেই জন্য যেটা হবে কালকে থেকে প্রচুর লোক, প্রচুর সাধারণ মানুষ এর বিপক্ষে যাবে। তোমরা যখন চিফ জাস্টিসের অনুরোধও শুনবে না, তখন এই আজকে পর্যন্ত যেটা সিম্পিতিটা ছিল কালকে থাকবে না। মানুষ যখন এর আন্দোলনটার যখন সমর্থনটা যেভাবে আজকে পর্যন্ত ছিল যখন সরিয়ে যাবে, তখন এটার মধ্যে কিন্তু অনেক ঘটনাই ঘটবে। ইভেন আপনি যখন মানে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী উপাচার্যদেরকে বলা হয়েছে তাদের কারো কথাই যখন শুনবে না, তখন কিন্তু একদল আবার শুনবে। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি ছাত্রদেরকে আহ্বান করে, এর মধ্যে একদল শুনবে আর কিছু শুনবে না, তাই দুই দলের মধ্যে আবার একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে এবং এতেই কিন্তু ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমার মনে হয় সেদিকে যাবে, এইটা আমি বলে রাখছি। আমার দীর্ঘ অভিজ্ঞতা যেটা হয়েছে। কি মনে হয় একটু বিষয় তিনজনের কাছে জানবো যে এই যারা আন্দোলন করছে, আমরা যাদেরকে রাস্তাঘাটে দেখছি পুরো দেশের বিভিন্ন পয়েন্টে, এদের মধ্যে পিছনে আরেকটি কোনো শক্তি কাজ করছে কিনা আপনাদের মনে হয়, কি মনে হয়? আমি সেটা জানবো স্যার। তবে দর্শক দেখা নিচ্ছে আমরা ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম কোটার অঙ্ক নিয়ে। স্যার আমি আপনার কাছেই ফিরতে চাই, আপনার সঙ্গে কথা বলছিলাম। দুটি কিন্তু কথা আসছে আমাদের মধ্যে, আপনারা তিনজনই বলছেন যে কোমলমতি আর দুষ্টমতি। এখানে তেমন দুষ্ট চক্র কি কেউ আন্দোলনের না, ছাত্ররা যে কোমলমতি সাধারণ, এটা নিয়ে আমি কোনো কিছু বলি না, কিন্তু এটা প্রবলেমটা যেটা হবে, যে কোনো এইসব আন্দোলন শেষ পর্যন্ত এর মধ্যে অনেকগুলো মানে আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য বহু পক্ষ থাকে, সেগুলো ঢুকে যাবে কালকে থেকে। এবং আমার কাছে জানি মনে হয় পুলিশ অন্যান্য যে আইন শৃঙ্খলার প্রয়োগকারী সংস্থার এক ধরনের সফট একটা বিহেভিয়ার ছিল আজ পর্যন্ত, এটা কালকে থাকবে না। এটা মানে তারা ধৈর্য ধরছিল। হ্যাঁ, সেটা কত ধৈর্য ধরবে? আপনি ধরেন, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কথা শুনবেন না। আমি আবারও বলছি, অ্যাজ পার ডাইরেক্টিভ অফ দ্য সুপ্রিম কোর্ট, নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছাত্রদেরকে অনুরোধ করবে, আসো তোমরা। তো কিছু চলেও আসবে, এই আসার সময় একটা গোলমাল লাগবে এবং এটা বাড়বে যদি, এবং যেটা একটা ভালো একটা শুরুয়ার দিকে যাচ্ছিল, তো সেটার মধ্যে হয়তো দেখা গেল যে আসলে মানে যত সহজে বা ভালোভাবে জিনিসটার একটা, যেটা 104 অনুযায়ী যেটা বললেন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী নেতা, যে সুপ্রিম কোর্ট নিজে এটা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে এইটাও আমাদের একটা ভালো একটা সুযোগ ছিল যে এই জিনিসটা পুরো একেবারে মীমাংসা হয়ে যেত। আর সুপ্রিম কোর্ট যখন আপনি মীমাংসা করবে, তো আইনের ভিত্তিতেই করবে। আইনের ভিত্তিতে করে দেখেন, আমাদের 29 সংবিধানের 29-এর 1, 2 এগুলোতে একবারে সমতার কথা বলা আছে, ন্যায্যতার কথা বলা আছে, কোনো বৈষম্য করা যাবে না। 29-3-এর 1-এ গিয়ে যেটা বলা আছে, তবে কোনো ডিসঅ্যাডভান্টেজ একটা গ্রুপকে, অর্থাৎ যেটাকে বলা হয় পশ্চাৎপদ কোনো একটা জনগোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য যদি এই বিষয়ে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এই আগের 29-এর 1, 2 এইটা বাধা হবে না, এই কথাটা বলা আছে। এখন ওরকম ডাইরেক্টিভস নাই যে এটা করতে হবে। আমাদের সংবিধানে কোটা রাখতেই হবে বলা নাই, আবার
না রাখলে মানে রাখা না রাখা দুইটাই সুযোগ কিন্তু এখানে আছে। এমন না যে এদের জন্য ডিসএডভান্টেজ গ্রুপ যারা বা যে তাদেরকে পশ্চাৎ পিছনে পড়া তাদের জন্য রাখার বাধ্যবাধকতা কিন্তু নাই। যদি ব্যবস্থা করে তাহলে সংবিধান এটা বাধা দিবে না। এখানে কিন্তু আরেকটি বিষয় আমরা বারবার দেখি, ওর যখন সংবাদ সম্মেলন করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু বারবার যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তাদের কোনো না ওটা কিন্তু বলে যে অনগ্রসর যারা আমাদের যারা আছে তাদের কোটার বিষয়ে তারা কিন্তু তাহলে কাদের আচ্ছা মেয়েরা তাহলে আন্দোলন করতেছে কেন? মেয়েদের তো মেধা হলে ওরা অটোমেটিক মেধাবীরা চলে যাবে, আর মেধা একটু কম থাকলে কুকড়া যাবে, তাহলে আন্দোলন কেন যাচ্ছে? তার মানে মেয়েদের আন্দোলনটা মানে রহস্যটা কি বলেন? বড় একটি সংখ্যা কিন্তু মেয়ে আমরা দেখি একদম। কেন হয় মেধাবী হলে তো চাকরি পেয়ে যাবে, আর যদি কোটা থাকে তাহলে কোটায় চাকরি পাবে, তাহলে সে গেছে কেন? এই পলিটিক্যালি এবং ইমোশনাল মোটিভেশন ছাড়া এই পর্যায়ে আমি মনে করি আপনি তো মানে এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তাদেরই প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন কোর্টে, তারপরে আপনার কথা নিয়ে তারা কেন? না, আমরা বৈষম্য দুজন ছাত্র বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা না, আমার কাছে যিনি আসছেন তারা একজন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সমিতি যেটা আছে, সাংবাদিক সমিতি আছে, তার নেতা। আচ্ছা, তারা এই অচল অবস্থা দেখেই কিন্তু তারা আসছে যে ইন্টারভেনিং হিসাবে কাজ করার জন্য। এবং আজকে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি আমাকে ধন্যবাদও দিয়েছেন যে আপনি এদেরকে নিয়ে আসছেন, আমাদের একটা রায় দেওয়ার সুযোগ হবে পুরো বিষয়টা বিবেচনা করে। এখন ধরেন সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তারা যে জায়গাটায়, তাহলে কি বোঝা যায় তারা এই তাদের আজকে যে বক্তব্য এতে করে বোঝা যাচ্ছে যে তারা আন্দোলনটাকে জিয়ে রাখতে চায়। তাহলে জিয়ে রাখতে চাইলে এর উদ্দেশ্য কি? যে এর পিছনে কোনো একটা স্বার্থান্বেষী মহল কাজ করছে। কারণ তাদের দাবি যখন আদালতের আদেশ বলে পূরণ হচ্ছে এবং আদালতে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরাও কোটা সংস্কার চাই, এবং সেই ক্ষেত্রে কোটার যে অবস্থা আছে সেইটা অথবা যেভাবে বাতিল করা হলো সেইটা অথবা সংস্কার, তিনটার যে কোনো একটা পন্থা কিন্তু সুপ্রিম কোর্ট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি নাও, এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর সেখানে যখন তাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণই হয়ে গেছে আদেশ, এবং তাদের যেটা দাবি ছিল যে আদেশ বহাল, সেটা বহাল আছে, সেই ক্ষেত্রে প্রজ্ঞাপন বহাল আছে, সেই ক্ষেত্রে তাদের আন্দোলনের তো বিন্দুমাত্র যৌক্তিকতা নাই। তো এই ক্ষেত্রে এই অবস্থায় যদি তারা আন্দোলন চালিয়ে যায় তাহলে ধরে নিতে হবে এখানে কোনো স্বার্থান্বেষী মহল আছে, এবং তাদের জন্য খুবই যৌক্তিক হবে ক্লাসে ফিরে যাওয়া, কালকের কর্মসূচি প্রত্যাহার করা। যদি না করে তাহলে তারা যে আশ্বাস প্রকাশ করেছে যে কোনো অনভিপ্রেতপূর্ণ ঘটনা ঘটলে পরে আশঙ্কা প্রকাশ করেছে, এই আশঙ্কা প্রকাশ করা কিন্তু আমরা তো অতীত ইতিহাস জানি, এটা কিন্তু শোভনীয় না। তো যেহেতু শোভনীয় না, আমার মনে হয় যে এই ধরনের পরিস্থিতিতে না যাওয়াই তাদের জন্য উত্তম হবে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব মেনে নেওয়া উচিত এই এক মাসের যে বিষয়, এটা না মানলে তো তার কন্টেম্পট অফ কোর্ট হবে, আদালত অবমাননা হবে, এবং জনমত তাদের বিপক্ষে যাবে যে তোমার দাবি মেনে নেওয়ার পরেও তুমি কেন আন্দোলন করছো। এখানে একটু আমি একটু যেতে চাই এনআই খান স্যার আপনার কাছে, আমি যদি একদম একটু খুব একদম খোলামেলা জানতে চাই, দেশের সর্বোচ্চ আদালত, দেশের প্রধান বিচারপতি, তিনি অ্যাপিল করলেন, তিনি আহ্বান জানালেন, সেখান থেকে একটা আদেশ আসলো, মানে এরপরও যে আমাদের তরুণ সমাজের এই যে মেনে না নেওয়ার প্রবণতা, আপনি যদি একদম মানে খুব ক্লিয়ার করে বলেন যে মানে বিচার বিভাগের উপর কি তাদের একটি কোনো মানে আস্থার জায়গাটি কেন তারা কাউকে মানে 4 পয়সাও দাম দেয়? তার কারণ প্রথম যখন টকশো তখন আমি ছিলাম, একজন নেতা সে বলেছে এদের একটা দাবি ছিল যে সরকারের এই ব্যুরোক্রেসির দুর্নীতি দূর করতে হবে। হ্যাঁ, ও আসছে কোটার বিষয়ে, তার দুর্নীতি দূর করার এই সমস্ত লিজ নিয়েছে নাকি সে। তো আমি তাকে বলছি তাদেরকে নিজের চরকায় তেল দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু একটা দাবি ছিল, কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা, একটা দাবি ছিল তার, আমি নিজেই তাদের সাথে ছিলাম একটা প্রোগ্রামে, সেখানে তারা বলছে। সুতরাং এরা কম বোঝে বলে আমার মনে হয় না, অবশ্যই যথেষ্ট বোঝে, বেশি বোঝে, এবং এরা হয়তো মনে করছে যে কোর্টের পাড়ে চাপ সৃষ্টি করবে। আর সরকারের তো থোড়াই কেয়ার করে, দুবেলা সকাল বিকেল গালাগালি দেয়, তারাই মনে করে যে সোজা সরকারের। আর সচিব হলে তো কোনো কথা নেই, সচিবদের তো মানে ইঁদুরে কামড় দেয়, ওই বাঘে কামড় দেয়, বাদুরে কামড় দেয়, তার সুতরাং এটা কামড় দেয় আবার সচিব হতে চায়। তার কারণ ওই যে অনেক আগে একটা গল্প পড়েছি, গ্রেপ ইজ সাওয়ার, মানে একটা শিয়াল নাকি ওই আঙুর খাওয়ার জন্য চেষ্টা করছে, লাপটাপ দিয়েছে,
কিন্তু পরে আর আঙুর ধরতে পারেনি, বলছে আঙুর ফল টক। টক। জি হ্যাঁ স্যার, আমি এক সেকেন্ড বলি। আমি একটু আপনার প্রশ্ন জুড়ে দেই। আগামীকাল বাংলাদেশ ছাত্রলীগ একটি সংবাদ সম্মেলন ডেকেছে সকাল 11:30টায় এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে, মানে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? না, শুধু আমি তো শুরুতেই এই কথাগুলো বললাম, কালকের থেকে এই যে অবস্থাটা আজকে পর্যন্ত বিরাজ করছিল এটা থাকবে না। এটা নিয়ে বিপরীত অবস্থানে প্রচুর অভিভাবক, জনগণ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই। আপনারা খেয়াল করেছেন কিনা, মানে যে আমাদের এলিভেটেড এক্সপ্রেসে নামার যে মুখ সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এগুলো সবগুলোই হয়তো দেখা যাবে কালকে আর ওইভাবে হয়তো আইনশৃঙ্খলা বাহিনীরা, কারণ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতির বক্তব্য যখন যেখানে তাহলে সেটা অনেক ধরনের ঘটনায় কালকে ঘটবে। আমি যেটা বলি, আমাদের যারা কোটা আন্দোলন করতেছে, আমাদের সরকারের চাকরি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যে বিসিএস এর চাকরি, বছরে 1003 চাকরি 3500 3000 সর্বোচ্চ হয়। মেধাবীদের চাকরি যেগুলো বেশি দামের চাকরি, যেগুলোর 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা বেতন, এগুলোর চাকরি করার জন্য কিন্তু আমাদের মেধাবীরা যাচ্ছে না, মানে ওই পর্যন্ত যেতে পারে না, কারণ ওগুলো আবার আমাদের বিদেশি লোক এনে করাইতে হয়। আমাদের মেধাবীদের আমি একবার বলছিলাম এই শাহবাগ পর্যন্ত দৌড়টা, কিন্তু ওইদিকে বড় বড় যে চাকরিগুলো এগুলোর জন্য চেষ্টা করার মানে এখানে দেখেন সবাই কিন্তু ক্ষমতা, আমি পুলিশ হব, পুলিশ হলে একদম বুট টুট থাকবে এবং মানুষের উপর একটা তো দাপট দেখাইতে পারবো, অথবা কিনা ইয়ে হব কিনা ডিসি হব, এসপি হব, এগুলোর বেতন কি বেশি? ডিসি এসপি সচিবের বেতন কত? মানে এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে যাচ্ছে, তাহলে কি জন্য? উদ্দেশ্য কি? দেশ সেবা করার জন্য না দেশের মঙ্গল করার জন্য? প্রত্যেকের ভিতরে অন্তর্নিহিতভাবে একটা ক্ষমতা, দাপট এবং অর্থ, যে এই চাকরিতে গেলে অর্থবিত্ত যেটা দেখা যাচ্ছে, সেটা যদি এমনই হতো যে আমরা মেধা বিকাশ করে, মেধার পরিচর্যা করে আমরা বড় চাকরিগুলো করব, যেগুলো শুরুতেই 1.5 লাখ 2 লাখ 1 লাখ টাকা বেতন, এগুলো কিন্তু আমরা শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে এনে চাকরি করতে হচ্ছে, শত শত লোককে বিদেশ থেকে এনে চাকরি করাতে হচ্ছে। ওই আমাদের মেধাবীরা ওই পর্যন্ত যেতে পারে না। আমাদের মেধাবীরা হলো ওই পুলিশের চাকরি করবে এবং বুট টুট নিয়ে বা ইয়ে দিয়ে। যারা আন্দোলন করছে, আপনার কি মনে হয় যে এরা পাবে চাকরি? আমার তো মনে হয় এরা বললেন যে 2018 সালে যারা আন্দোলন করেছিল তার কতজন চাকরি পেয়েছে। আরেকটা তো ভয়াবহ সমান, এখানে সাহেব যেটা বললেন ওই যে পুয়ার অফ দ্য পুয়ার, ওখান থেকে যদি কোটায় চাকরি দেওয়া হয়, আমি জানি না মূল ব্যাপারটা কি ছিল। মূল ব্যাপারটা হচ্ছে জেলা কোটার কথা যদি আসেন, তো জেলায় কোটার থেকে কেন অনুন্নত জেলা থেকে কিছু লোক চাকরি পাবে? আমি বিশ্বাস করি না অনুন্নত এলাকা থেকে কাউকে বিসিএস এর চাকরি দিলে ওই এলাকাটা উন্নত হয়ে যাবে। বরং সরকার ওই অনুন্নত, আমাদের 38টা উপজেলা আছে যেগুলো অনুন্নত তালিকাভুক্ত অন্য জেলাগুলোর থেকে, সেখানে আপনি শিক্ষা দীক্ষার পরিবেশটা তৈরি করেন, স্কুল কলেজ করে দেন, তাহলে একই হবে। কিন্তু ওখান থেকে কটা লোকের চাকরি দিলে বা হিল ট্যাক্স থেকে কটা লোকের চাকরি দিলে ওই এলাকাটা উন্নত হয়ে যায়, এটা ঠিক না। মানে আপনার কথা ঠিক আছে, তারপরেও যেহেতু বড় একটি সংখ্যক ছাত্রীরা এই মুহূর্তে রাস্তায় রয়েছে, আমি স্যার যে একটু আপনাকে মানে যে প্রশ্ন করতে যেতে চাই, সেটি হলো যে আমরা দেখি আজকে রেলপথ বন্ধ করে রেখেছে, সড়কপথ বন্ধই ছিল। আমরা দেখেছি যে বলছিলাম যে এলিভেটেড এক্সপ্রেসের যেটি কখনো বন্ধ হয় না, কোনো হরতালও এখানে কখনো সমস্যা হয় না, সেটিও আজকে বন্ধ করে দিয়েছে। সব ইউনিভার্সিটিগুলো বন্ধ, ক্লাস বন্ধ, যেহেতু শিক্ষকরাও একটা ধর্মঘটে রয়েছে। সব মিলিয়ে তাহলে এই সংকট যে তৈরি হয়েছে, সমাধানের পথ কি স্যার, আমি সেও তো জানবো। দর্শক নিচ্ছে আবারও ছোট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম কোটার অঙ্ক নিয়ে, আমরা একদম শেষের দিকে আছি। আমি একটু মিজান স্যার আপনাকে শেষ পর্বটা শুরু করতে চাই। আমি যেটি বলছিলাম যে একটি সংকট তৈরি হয়েছে, এটি আপনি যেভাবেই বলুন না কেন, যদি কালকে দাঁড়াতে নাও দেয়, আইনশৃঙ্খলা বাহিনী যদি শক্তি প্রয়োগ করে, সরকার দিলে ছাত্র সংগঠন যদি করে, কিন্তু সেটা কিন্তু কোনোটাই শুভ কোনো বিষয় না, একটি সংকটের দিকেই যাচ্ছে। সেটি যেটাই হোক না, কিন্তু সমাধান আসলে কী হওয়া উচিত বলে মনে করছেন? এখন যেটা স্টুডেন্টরা চাচ্ছে, আরেকটা প্রজ্ঞাপন জারি করে এটা চালু করে দেওয়া, মানে তাদের কোটা যেটা মানে বাতিল অবস্থানটা তুলে ধরা, একটা প্রজ্ঞাপন, এটা তো কোনোভাবেই এখন আর সম্ভব না। এটা আমি 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 আন্দোলনকারীদের প্রতি মানে সহানুভূতি রেখেই বলবো, আজকে কয়েকদিনে প্রচুর লোক তাদের পক্ষে বিপক্ষে প্রবন্ধ লিখছেন, বড় বড় হাইকোর্ট সুপ্রিম কোর্টের উকিল সাহেবরাও এগুলো নিয়ে কথাবার্তা বলছেন।
তারা যাদের প্রতি তাদের আস্থা আছে, যারা তাদের এই আন্দোলনকে সমর্থন করে, তাদের কাছে গিয়ে একটা পরামর্শ নিয়ে আসুক না যে এখন এই মুহূর্তে নির্বাহী বিভাগের কিছু করলে এটা বৈধ হবে কিনা, এটা টিকবে কিনা, ওদের পরামর্শ নেই। এখানে তো মানে প্রচুর মানে আইনজীবী আছে যারা এই আন্দোলনকে সমর্থন করে বক্তব্য রাখছেন, কথাবার্তা বলছেন, অথবা মানে এই সরকারে একেবারে পছন্দ করে না, সব কিছুতেই দোষ খুঁজে বেড়ায়, এরকম একটা গ্রুপ অফ আইনজীবীও তো আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুক যে ভাই সমাধান কি, এটা সমাধান কি, তারা বলুক। তারা তাহলে তাদের 5 জনকে যেরকম জুরি নেয় না, জাজ সাহেবরা, তো আমাদের ছাত্ররা এরকম জুরি নেক, স্বাধীন মালিক টালিক সাহেব এরকম যারা আছে, যে ওদের কাছে গিয়ে 5 জনের থেকে মতামত নেক বসে, যে এখন কি এটা সরকার কিছু করতে পারে না, আমাদের কোনভাবে যাওয়া উচিত, এইটা আমি রিকোয়েস্ট করবো। জি, সেটি হয়তো করা উচিত। আমি একটু এনআই খান স্যার আপনার কাছে জানতে চাইবো যে সরকার বা রাষ্ট্র তো আসলে সকলের আমাদের অভিভাবক, সেটি যে কোনোভাবেই হোক, সংবিধানের দিক থেকে হোক, সরকার দায়িত্ব, তাদের ভালো রাখার দায়িত্ব রাষ্ট্র কিংবা সরকারের। তো এই যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো, যেটি আমরা এখনো চলমান রয়েছে, আপনি কি মনে করছেন রাষ্ট্রের এই মুহূর্তে কি করণীয়? অভিভাবক তো শাসন করতে পারে, তো আমার মনে হচ্ছে, আমি একটু আগেই বলেছি, আমার মনে হয় সব বাদ দিয়ে একটা সার্কুলার জারি করে দেওয়া উচিত। ওই যারা হার্ডকোর পোর, তাহলে কারোরই সুবিধা হবে না, যারা গরিব তারাই সুবিধা পাবে। দ্বিতীয়ত, আমি দেখতে পাচ্ছি স্পষ্টত আমার অভিজ্ঞতা থেকে, এত বছর যদি আমি ডিসলাইক করি মারপিট, কিন্তু আমার মনে হয় পুলিশে অনেকদিন মারপিট করেনি, পুলিশও নিষ্ক্রিয় হয়ে বসে আছে, ছাত্ররা অনেকদিন মারপিট খায়নি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে মারপিট খাওয়ার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। না, সেই ক্ষেত্রটি বন্ধ তো মানে করার কোনো এখনো উপায় আছে কিনা? বন্ধ হচ্ছে যারা এর সাথে পক্ষ, তারা যদি বন্ধ না করে, জামা কাপড় খুলে যদি পিঠ আগে বাড়ায় দেয়, তাহলে তো সরকার অভিভাবক হিসাবে ওখানে যা করার তাই করবে, সেটা অনুমান করতে পারি। আমি তার সরকারে নাই, কিন্তু একটা ক্যালকুলেশন তো করতে পারি, একটা প্রজেকশন তো করতে পারি, একটা ফরকাস্ট করতে পারি। আমি কোনোদিন এরকম কথা বলি না, কিন্তু আমার মনে হচ্ছে যে অবস্থা সেই দিকেই গড়াচ্ছে। জি, শামুজুল হক, আপনি আজকে এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আপনাকে দেখা গিয়েছে বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেহেতু আপনি বিষয়টি উপস্থাপন করেছেন, আমি একটু আপনার মুখ থেকে আইনের ভাষায় হোক কিংবা আরও যদি অন্য কোনো ভাষাও থাকে, আপনার কি করণীয় এই উদ্ভূত পরিস্থিতি সমাধানে? আইনের ভাষায় বলি আমি যে আজকের যে রায় অর্ডার হয়েছে সেই অনুযায়ী বিষয়টি সমাধান হয়ে গেছে। এখন এরপরে যদি কেউ না বুঝে আন্দোলন করতে চায়, কর্মসূচি ঘোষণা করতে চায়, তাহলে আমি আর এত জোর করে বললাম না, কিন্তু আমার মনে হয় স্যার যেটা বলেছেন যে তাদের যারা মুরব্বী আছে বা যাদের সাথে কথা বললে পরে তাদেরকে সুবুদ্ধি দিতে পারবে, এবং মাননীয় প্রধান বিচারপতি, ভাইস চ্যান্সেলর মহোদয়, টিচার, প্রক্টর, তাদেরকেও বলেছেন তাদেরকে বোঝানোর জন্য। আমি স্যার এখানে আছেন, সবাইকে বলবো, এবং অন্যপন্থী স্যার যারা রয়েছেন, টিচার যারা রয়েছেন, তারাও যেন তাদেরকে বোঝায়। আইনগত বিষয় যেহেতু এখানে অর্ডারটা ইজ ভেরি ক্লিয়ার, আমি তো অর্ডারের ওই পোর্শনটা বললাম যে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট উইল রিমেন ইনঅপারেটিভ। তো এই জায়গাটা হওয়ার পরেও যদি তারা আন্দোলন করতে চায়, এটা তাদের জন্য অন্তত শোভনীয় হবে না, রায়টা মেনে চলা উচিত। সেই সাথে আমি বলবো যে মুক্তিযোদ্ধা সন্তান যারা, তা মুক্তিযোদ্ধাদের একজন বলেছিল যে মুক্তিযোদ্ধাদের আর কোনো যোগ্যতাই দরকার নেই, তারা মুক্তিযোদ্ধা, এটাই তাদের বড় যোগ্যতা। তাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ। এবং এই যে সার্জে স্ট্যাটিস্টিক দিল যে এই পর্যন্ত একটা বিশেষ বিসিএস হয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য, এর বাইরে কিন্তু 1%, 2%, সর্বোচ্চ 12%, এর বাইরে কিন্তু কোটা ফিল আপ হয় নাই। এবং এই 12%-এর পরে বা 1%-এর পরে যে পদগুলি ভ্যাকেন্ট থাকে কোটায়, সেগুলি কিন্তু মেধার ভিত্তিতে আবার পূরণ করা হয়। হাইকোর্টে আর একটা রায় হয়েছিল যে না, যদি মেধাভিত্তি মুক্তিযোদ্ধাদের সন্তানকে পাওয়া না যায়, তাহলে এগুলি ভ্যাকেন্ট থাকবে। এই অবজারভেশনটা ছোট্ট বিষয় স্ট্রাইক আউট করা হয়েছে। এই যে 4 সপ্তাহ সময় নিল, নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামটি অনেক ছাত্ররা দেখছে যারা আন্দোলন করছে, আপনি আরেকবার ক্লিয়ার করেন কেন 4 সপ্তাহ নিল? আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই যে লিগ্যাল প্রসেসে এটা ঢুকে গেছে, সুতরাং কোর্টের মাধ্যমে সমাধান হতে হবে। কোর্ট রিজনেবলি বিষয়টা দেখছে, এবং আমাদের আইনজীবীরাও দরকার, আজকে অনেক সিনিয়র আইনজীবীদের সাথে 4 সপ্তাহ বিষয়টা হ্যাঁ, না 4 সপ্তাহটা আমি বলছি, অনেক সিনিয়র আইনজীবী উইলিংলি এই মামলায় পার্টিসিপেট করতে চায়, অনেক সিনিয়র আইনজীবী।
এবং 4 সপ্তাহের বিষয়টা আমি যেটা বললাম 4 সপ্তাহ এই জন্য করা হয়েছে যে হাইকোর্ট ডিভিশনের রায়টা সেদিন যেটুকু হয়েছে পুরা রায়টা মানে অপারেটিং পার্ট হয়েছে কিন্তু পুরা রায়টা লিখে প্রস্তুত হয় না এখন পর্যন্ত। সময় দরকারের জন্য টাইপ হবে, এটা ওনারা ভেরিফিকেশন করবেন, তারপর সিগনেচার হবে, তারপর এটার কপি আমরা পাবো, তারপর ফাইনাল সিপি ফাইল করতে পারবো। এই প্রসেসটা করতে 4 সপ্তাহ সময় জি, লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র এই জন্যই 4 সপ্তাহ করা জি, হয়েছে। অসংখ্য ধন্যবাদ মিজান স্যারকেও ধন্যবাদ, এনায়ত খান স্যার আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম 3 জন অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে যারা এই কোটার সঙ্গে এই আন্দোলন কিংবা যারা ছাত্র রয়েছে তাদের সবার সঙ্গে বিষয়টি একদম শুরু থেকেই তারা বিষয়টি জানেন। আইনজীবীও একজন ছিলেন যিনি এটি আজকে সারাদিন গণমাধ্যমে কথা বলেছেন, শুনানি তিনি ছিলেন। তারা কিন্তু একটি বিষয়ে এসে সকলেই একমত হয়েছেন যে যেহেতু দেশের সর্বোচ্চ আদালত 4 সপ্তাহের সময় নিয়েছে, বিষয়টি একটি মীমাংসার দিকে যাচ্ছে এবং সবাই কিন্তু আশ্বস্ত করেছেন। সেটি আমরা দেখেছি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সরকার দলীয় যারা রয়েছেন তারা বলেছেন যে যা চাওয়া হচ্ছে ছাত্রছাত্রীরা যা যাচ্ছে হয়তো সেদিকেই বিষয়টি তাদের চাওয়া অনুযায়ী একটি চূড়ান্ত রায় বা চূড়ান্ত মীমাংসা হবে। সেজন্য একটু সময় দরকার। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো আন্দোলনরত ছাত্র সেই সময়টি দিয়ে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি যাতে তৈরি না হয়, শান্তিপূর্ণভাবে বিষয়টি শেষ হয়, সেই সময়টুকু অন্তত দিবে। দর্শক, এই প্রত্যাশা শেষ করছি আজকের মধ্যে এখন প্রকাশ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।